পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। 2015 সালে পারমাণবিক চুক্তির আওতায় এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। সেই চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক কর্মসূচি আরও বাড়ানোর অভিযোগে রবিবার থেকে তা আবারও কার্যকর করা হয়েছে। অন্যদিকে এই নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ইরান। এর কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে তেহরান। তবে এরই মধ্যে নিষেধাজ্ঞার কঠোর প্রভাব অনুভব করতে শুরু করেছে ইরানের নাগরিকরা। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও 6 মাস পেছানোর জন্য রাশিয়া চায়নার খসড়া প্রস্তাব 4-9 ভোটে নাকচ হয়ে যায়, যার ফলে রবিবার থেকে তেহরানের ওপর জাতিসংঘের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আবারও কার্যকর হয়েছে। The Security Council decided to reimpose sanctions against Iran. 2015 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য সহ জার্মানি এবং ইউর সাথে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে। পরে আমেরিকা এই চুক্তি থেকে সরে আসে। 1 দশক পরে এসে গত মাসে তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা পুনর্বহালের এই উদ্যোগ নেয় জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ইরানের উপর জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিষেধাজ্ঞা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি স্থানান্তরে বাধা, বিশ্বব্যাপী সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হওয়ার পর তেহরানে আপাত দৃষ্টিতে স্বাভাবিক কাজকর্ম চলছে মনে হলেও ব্যবসা বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কঠিন হতে চলেছে। তেহরানের অনেক বাসিন্দা মনে করছেন কূটনৈতিক আলোচনা এখনও তাদের দেশকে অর্থনৈতিক দুরবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে। সরকারকে আলোচনা করতে হবে। বিশ্বটা ব্যবসার ক্ষেত্র, প্রত্যেকের সাথে, সব দেশের সাথে মিলে চলতে হবে। আর কতদিন আমরা এভাবে লড়াই চালিয়ে যাব? আমরা কিছুই অর্জন করতে পারবো না। তাদের কারো মতে আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা জোরদার করা উচিত। আমাদের মানতে হবে যে আমেরিকা আসলে বিশ্ব চালাচ্ছে, তারা কার্যত বিশ্বের পুলিশ। তাই আমাদের আলোচনার মূল পক্ষ হওয়া উচিত আমেরিকা। ইউরোপিয়ান বা অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন কি? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই ধরনের নিষেধাজ্ঞার চাপ ইরানের শাসকদের দুর্বল করতে পারবে না, বরং এর প্রধান শিকার হবে দেশটির সাধারণ মানুষ। ইরানের ওপর জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে দেশটির পার্লামেন্ট। রবিবার পার্লামেন্টে এ নিয়ে তুমুল বিতর্কে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে নিন্দা জানানো হয়। একই সাথে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতিবাদে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি NPT থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন পার্লামেন্টের সদস্যরা। ইরানের পার্লামেন্ট মজলিসের শুরার স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইউরোপিয়ান E3 জোটকে কঠোর সতর্কতা দেন। স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তকে তেহরান অবৈধ মনে করে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রাখে। আমরা ঘোষণা করছি যে কোন দেশ যদি এই অবৈধ প্রস্তাবের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, তাহলে ইরান এর প্রতিশোধ নেবে। এই অবৈধ পদক্ষেপের সূচনাকারী 3 ইউরোপিয়ান দেশও আমাদের প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। তবে কূটনৈতিক দরজা এখনো বন্ধ হয়নি বলেও উল্লেখ করেন স্পিকার গালিবাফ। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রে জাতীয় অধিকার রক্ষার উপায় হিসেবে কূটনীতির দরজা কখনো বন্ধ হয়নি এবং কখনো হবেও না। পার্লামেন্ট বিতর্কের পর সাংবাদিকদের ব্রিফিং করেন পার্লামেন্ট প্রেসিডিয়ামের মুখপাত্র আব্বাস গোদারজি। স্ন্যাপব্যাক পুনর্বহালের মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি বা IAEA এর সাথে কায়রোতে করা চুক্তি বাতিল হয়ে গেছে বলে জানান তিনি। তবে পারমাণবিক বিস্তার রোধে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি এখনো বহাল থাকলেও সেখান থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। ইরানের আণবিক শক্তি সংস্থা এবং এনপিটির মধ্যে সহযোগিতার নিজস্ব কাঠামো রয়েছে। পার্লামেন্টের সদস্যরা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে জোর দিয়েছে। এর জন্য স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। ইরানের নিজস্ব আইনি কাঠামোর মধ্যে বিষয়টি বিবেচনা করা হবে। তবে এনপিটি থেকে বেরিয়ে গেলেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত হবে না।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এনপিটি চুক্তি প্রত্যাহার হলেও সেটি পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নয়, বরং এর ফলে শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে আন্তর্জাতিক পরিদর্শনের বাধ্যবাধকতা থাকবে না। এছাড়া রবিবার স্ন্যাপব্যাক প্রক্রিয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ দাবি করে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানিয়েছেন আরাকচি। রাশিয়ার নাজুক অর্থনীতি ও ব্যর্থ স্থল অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বাস্তবতা মেনে নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এখন যুদ্ধ বন্ধের আলোচনায় ফেরা উচিত। রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুরোধ বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এছাড়া গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও আরব নেতাদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভ্যান্স। রাশিয়ার ইতিহাসে প্রতিটি পরাজয়ের পরই রাশিয়ায় সংস্কার এসেছে দাবি করে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রেডোস্লাভ সিকোরস্কি বলেন, যুদ্ধে মস্কো পরাজিত হলে তা কেবল ইউক্রেন বা ইউরোপের জন্য নয়, রাশিয়ার জন্যও ভালো হবে। অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে রবিবার ফক্স নিউজের সঙ্গে কথা বলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার শুরুতেই এফবিআইয়ের সাবেক ডিরেক্টর জেমস কোমির বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং তা আইন ও তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি। টিকটকের বিষয়ে নতুন চুক্তি নিয়ে কোম্পানির ৮০% বেশি শেয়ার এবং বোর্ডের ৬০টি আসনের মধ্যে ৬টি আমেরিকার বিনিয়োগকারী ও তাদের অংশীদারদের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান ভ্যান্স। সম্ভাব্য সরকারি অচলাবস্থা নিয়ে ডেমোক্র্যাটদের সমালোচনা করে ভ্যান্স অভিযোগ করেন, একটি পরিচ্ছন্ন বিল পাশে বাধা দিচ্ছেন তারা। এছাড়াও গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও আরব নেতাদের সাথে আলোচনা চলছে জানিয়ে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ভ্যান্স। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পও গাজার নিয়ন্ত্রণ সেখানকার জনগণের কাছে রাখার পক্ষে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার অর্থনীতি এখন খুবই নাজুক এবং ইউক্রেনেও নতুন ভূমি দখল করতে পারছে না মস্কো। তাই বাস্তবতাকে মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করা উচিত প্রেসিডেন্ট পুতিনের। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি ও ইউরোপিয়ান চাপ উপেক্ষা করেই কিয়েভে জোরালো হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রবিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দেন, এসব কর্মকাণ্ডের জন্য মস্কোকে জবাবদিহি করতে হবে। এই সপ্তাহে আমরা আমাদের ইউরোপিয়ান বন্ধুদের সাথে একসাথে কাজ করব, যাতে বিমান প্রতিরক্ষা বিষয়ে পদক্ষেপগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা যায়। আমরা আমেরিকার কাছ থেকেও জোরালো পদক্ষেপ আশা করি। রাশিয়াকে তাদের অবস্থান পরিবর্তন করতে এবং যুদ্ধ বন্ধ করতে আসলে কি কি পদক্ষেপ নিতে হতে পারে সেই সম্পর্কে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি। রাশিয়া যা করছে তার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। এদিকে নেটোর আকাশসীমায় রাশিয়ার অনুপ্রবেশ ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সিএনএনের সঙ্গে কথা বলেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রেডোস্লাভ সিকোরস্কি। তিনি জোর দিয়ে বলেন, পোল্যান্ডের নিজস্ব আকাশসীমা, নাগরিক এবং সম্পত্তির সুরক্ষার অধিকার রয়েছে। সিকোরস্কি বলেন, পুতিন অল্প সময়ের মধ্যে কিয়েভ দখলে নিতে পারবেন এমন ধারণা নিয়ে এই যুদ্ধ শুরু করলেও তার সব অনুমান ভুল প্রমাণিত হয়েছে। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আবারও বড় ধরনের ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চালানো এই হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হামলার সময় নিজেদের নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি শহরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এছাড়া আকাশসীমা নিরাপত্তায় যুদ্ধবিমান ব্যবহার করে টহল পরিচালনা করে পুলিশ বিমান বাহিনী। ইউক্রেনিয়ান মিলিটারি জানিয়েছে, এদিন ইউক্রেন ভূখণ্ড লক্ষ্য করে 595টি ড্রোন এবং 48টি মিসাইল ছোড়ে রাশিয়া, যার মধ্যে 568টি ড্রোন এবং 43টি মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়। তাদের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল কিয়েভের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। এই হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চালানো গণহত্যার অন্যতম উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিশকো। One more example, genocide of Russian Federation against Ukraine, against capital of Ukraine, to kill peaceful people, to destroy peaceful districts in our hometown. মেয়র অভিযোগ করেন,
সবাই কূটনৈতিক পন্থায় চলমান সংঘাতের সমাধান আশা করলেও রাশিয়ার এ ধরনের কোনো ইচ্ছা নেই, যা তাদের চলমান আগ্রাসন থেকে স্পষ্টভাবেই প্রমাণিত। But we see result of discussion. From one side, the Russian Federation talk about just military object is the target for his attack. কিভ ছাড়াও এ হামলায় জাপোরিঝিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা স্ট্যানিস্লাভ জানালার কাঁচের আঘাতে আহত হওয়ার কথা জানান। লিউদমিলা নামে 80 বছর বয়সী এই নারী হামলায় মারাত্মক আহত হয়েছেন। আমি তখন করিডোরে ছিলাম। হঠাৎ বিস্ফোরণ ঘটলে আমার পায়ে আঘাত লাগে। আমি প্রতিবেশীদের ডাকলাম, দৌড়ে বাইরে বেরিয়ে আগুন আর ধোঁয়া দেখলাম। কোনো মতে পালাতে পেরেছি। শ্বাসরুদ্ধ হয়ে পড়ছিলাম। কিভাবে বেঁচে ফিরলাম নিজেই জানি না। জাপোরিঝিয়ার গভর্নর আইভান ফেদোরভ অভিযোগ করেন, বেসামরিক ভবন লক্ষ্য করে এই রাতে একের পর এক হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাত 1টা থেকে ভোর 5:30 পর্যন্ত জাপোরিঝিয়ার বিভিন্ন এলাকায় অন্তত 8 বার হামলা চালিয়েছে শত্রুপক্ষ। সবচেয়ে বেশি আহত হয়েছে শেভচেঙ্কিভস্কি ডিস্ট্রিক্টে। একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, শনিবার দিবাগত রাতে 12 ঘন্টা ধরে একটানা হামলা চালিয়েছে রাশিয়া, যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তিনি জানান, এই হামলায় একটি ক্লিনিক, বেশ কয়েকটি কারখানা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ভূমি ও জাহাজ থেকে ছোড়া হয়। ভারতে তামিল তারকা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির নির্বাচনী সমাবেশে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। শনিবার দেশটির তামিলনাড়ুর কারুরে আয়োজিত সমাবেশে পদদলনের ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সমাবেশস্থলে ভিড়ের চাপে অনেকে অজ্ঞান হয়ে পড়লে মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় ঘটতে থাকে মর্মান্তিক পদদলন। মেয়ের মৃত্যুশোকে কাতর এক মা জানান, তার মেয়ে ও তার বাগদত্তা দুজনেই মারা গেছেন। আমার মেয়ে আর ওর বাগদত্তা একটা সেলফি তুলে আমাদের পাঠিয়েছিল। আমি যখন সন্ধ্যায় ওদের সাথে কথা বলি, তখন ওরা বলেছিল যে ওরা নিরাপদে আছে আর শিগগিরই ফিরে আসবে। আগামী মাসে ওদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওরা দুজনেই মারা গেছে। পুলিশ জানায়, বিজয় থালাপতির বক্তৃতা শুনতে প্রায় 30,000 মানুষ জড়ো হয়েছিলেন, কিন্তু সমাবেশস্থলে বিজয়ের পৌঁছাতে প্রায় 7 ঘন্টার বেশি দেরি হওয়ায় জনতা অসন্তুষ্ট হয়ে পড়ে এবং বিশৃঙ্খলা তৈরি হয়। বিজয় মঞ্চে বক্তব্য শুরু করতেই কিছু মানুষ তার দিকে ছুটে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি। অতিরিক্ত গরম ও অক্সিজেনের অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েন সেখানে। ঘটনার সময় বিজয় নিজেই তার প্রচারণার বাস থেকে ভিড়ের দিকে পানির বোতল ছুঁড়ে দেন মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে, কিন্তু ভিড় ঠেলে পানি নেয়ার চেষ্টা করতে গিয়ে বহু মানুষ মাটিতে পড়ে যান এবং পদদলিত হন। ঘটনার পর বিজয় দ্রুত চেন্নাই ফিরে যান। সেখানে এক প্রতিক্রিয়ায় তিনি ভীষণভাবে মর্মাহত বলে জানান। এদিকে রবিবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ সময় তিনি নিহতদের পরিবারকে 1 মিলিয়ন এবং আহতদের 100,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। ভারী হৃদয়ে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে 10 লাখ রুপি এবং আহতদেরকে 1 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছি, যা এই ঘটনার তদন্ত করে সরকারকে একটি প্রতিবেদন দেবে। এ ঘটনায় বিজয়ের দল টিভিকে এর একাধিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের দাবি, পূর্ব অনুমতির শর্ত ভেঙে অতিরিক্ত গণজমায়েতের ফলে এমন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে ত্রিচিতীয় বিজয় থালাপতির সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তখনও নিরাপত্তা এবং জনসমাগম নিয়ে উঠেছিল প্রশ্ন, যা এবার গড়ালো প্রাণহানির মতো মর্মান্তিক পরিণতির দিকে। সেপ্টেম্বরের শেষ রবিবার বিশ্ব নদী দিবস উপলক্ষে ইন্দোনেশিয়ার অন্যতম দূষিত জলাধার চিলিওয়াং নদীতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক উৎসব।
যেখানে 40টিরও বেশি ভেলা ভেসে চলে নদীর বুকে, যা তৈরি হয়েছে পুরনো প্লাস্টিক বোতল সহ বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে। নদীতে ভেসে চলা ভেলাগুলোর ধরন ছিল চোখে পড়ার মতো, কোনোটির আকৃতি ছিল সাপ, কোনোটি শামুক এবং হাঙরের মতো, আবার কোথাও দেখা মিলেছে ঐতিহ্যবাহী কুঁড়েঘর, যানবাহন, পৌরাণিক চরিত্র কিংবা স্থানীয় স্থাপনার আদলে তৈরি নান্দনিক ভেলার। এই উৎসবের নাম ফেস্টিভ্যাল চিলুং বা লাভ দ্য এনভায়রনমেন্ট ফেস্টিভ্যাল। উৎসব দেখতে নদীর দুপারে জড়ো হন শত শত স্থানীয় বাসিন্দা। কেউ উপভোগ করেন দৃষ্টিনন্দন ভেলাগুলো, কেউ বা অংশ নেন পরিবেশ শিক্ষা, পরিচ্ছন্নতা ও স্থানীয় পণ্যের প্রদর্শনীতে। আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল একটাই, নদী দূষণ নিয়ে সচেতনতা বাড়ানো। জাকার্তার বান্তার গেবাং ল্যান্ডফিল্ডের বর্জ্যের স্তূপ এরই মধ্যে 60 মিটার পর্যন্ত পৌঁছে গেছে। এ কারণে প্রতিটি পরিবারকে ঘর থেকেই বর্জ্য কমানো ও জৈব অজৈব বর্জ্য আলাদা করে ফেলার আহ্বান জানান জাকার্তা এনভায়রনমেন্ট এজেন্সির প্রধান আসেফ কুসওয়ান্তো। এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর বার্তা। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রতিদিনের বর্জ্য ব্যবস্থাপনাই পারে এই দূষণ কমাতে। তথ্য অনুযায়ী চিলিওয়াং নদী প্রতিদিন প্রায় 7000 টন কঠিন বর্জ্য বয়ে নিয়ে যাচ্ছে, যা বহুদিন ধরেই জাকার্তার বর্জ্য ব্যবস্থাপনা সংকটের প্রতীক। সরকারের পক্ষ থেকে এখন নদী পরিষ্কার, খনন ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। লক্ষ্য রয়েছে নদীটিকে আবারও জীবনের উৎস ও বন্যা প্রতিরোধের হাতিয়ার হিসেবে গড়ে তোলা। উৎসব দেখতে আসা 30 বছর বয়সী নবী ফিত্রিয়ানি বলেন, নদীটি পরিষ্কার হওয়ায় এর আশপাশের পরিবেশ সুন্দর হয়ে উঠেছে। নদীটা এখন আগের চেয়ে অনেক পরিষ্কার আর প্রশস্ত। যদিও পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু এখন পরিবার নিয়ে নদীর পাড়ে বসে খাবার খাওয়ার পরিবেশটা তৈরি হয়েছে। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ যেমন আনন্দ পাবে, তেমনি নদী ও পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব নিয়েও হবে সচেতন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।